সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণ। আজকে আমরা আলোচনা করব মেহেরপুরের এতদ অঞ্চলের যে সমস্ত পত্রিকাগুলো আছে, আপনারা জানেন সেই পত্রিকার সংবাদ নিয়েই মূলত আমাদের এই সংবাদ বিশ্লেষণ। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মেহেরপুরের বিশিষ্ট সাংবাদিক সিদ্দিকী শাহিন। সে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের গণযোগাযোগ সম্পাদক এবং প্রেস হাউস 24.com-এর স্বত্বাধিকারী, নগর সংবাদের জেলা প্রতিনিধি। সিদ্দিকী শাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, মেহেরপুর প্রতিদিনকেও ধন্যবাদ আমাকে এখানে কিছু কথা বলতে দেওয়ার জন্য বা আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি প্রথমেই আমার হাতে যে সমস্ত পত্রিকাগুলো আছে, পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি পড়ে শোনাচ্ছি। আমার হাতে প্রথমে মেহেরপুর প্রতিদিন। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদ হচ্ছে, মেহেরপুরে বেড়ে চলেছে শিশু শ্রমিক, সরকারি পুনর্বাসন জরুরি, প্রয়োজন নানা পৃষ্ঠপোষকতা। সংবাদটা নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ আছে। গাংনীর মেয়র সহ 11 আসামি সকলেই খালাস। মেহেরপুর জেলা পুলিশে কর্মরত আনসার সদস্যদের প্রত্যাবর্তন শুরু। কুষ্টিয়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন। কুষ্টিয়ার আর একটা নিউজ আছে, কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি মামলায় 3 আসামি গ্রেপ্তার। নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন ফখরুলের, মৌলিক সংশোধনী আনতে হবে কমিশনে। কোটচাঁদপুরের বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন। কোটচাঁদপুরের নিউজ এটি। মেহেরপুর জেলা পুলিশে কর্মরত আনসার সদস্যদের প্রত্যাবর্তন, এটা পড়েছে। সংসদে 5 দিনে 6 আইন পাশ। দামুড়হুদা দুধ পাতিলা বিলে মাছের পোনা অবমুক্ত। একটা কবি জামিল আক্তার বিনু পরলোক গমন করেছেন, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মুজিবনগর সরস্বতী খালে মাছের পোনা অবমুক্তকরণ। মেহেরপুরের রাধাকান্তপুরে কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর। এ ছিল মোটামুটি আমাদের মেহেরপুর প্রতিদিনের সংবাদ। আমার হাতে আছে দৈনিক পশ্চিমাঞ্চল। দৈনিক পশ্চিমাঞ্চল শিরোনাম করেছে, আজকে সেই ঐতিহাসিক দিন, 9/11 নামে খ্যাত, যেটা বিশ্ব কাঁপানো 9/11 আজ। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে যে আক্রমণ করেছিল, যা দায় স্বীকার করেছিল আল কায়দা। আমরা এই খবরটা নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশ বিশ্বে পরিকল্পিত দেশ বলছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। কোটচাঁদপুরে বিট পুলিশিং কার্যালয়ে উদ্বোধনীতে পুলিশ সুপার হাসানুজ্জামান। চুয়াডাঙ্গায় নতুন করে 14 জন করোনা শনাক্ত, সুস্থ 21। করোনা নিয়েও কথা বলবো। আলমডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর কাজলি খাতুনের মৃত্যু, রাতভর কবিরাজের ঝাড়ফুঁক, হাসপাতালে নিয়েও হয়নি শেষ রক্ষা। কালীগঞ্জে 2 ছেলের পর করোনায় প্রাণ গেল মায়ের। ঝিনাইদহে চেয়ারম্যান লাঞ্ছিত, এসআই ক্লোজড। গাংনী তেঁতুলবাড়িয়া ইউনিয়নে ব্রিটিশ বেনিয়াদের কায়দায় হোল্ডিং ট্যাক্স আদায়, পুলিশি ভয়ভীতি ও মালক্রোকের হুমকি। তেঁতুলবাড়িয়া ইউনিয়নের এই খবরটা গুরুত্বপূর্ণ। অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশি নাগরিক আটক। দামুড়হুদায় পোনা মাছ অবমুক্তকরণ। আর একটা নিউজ আছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ডে ইসলাম পাড়ায় রাস্তা ঢালাইকরণ কাজের উদ্বোধন, একটা উন্নয়নের কাজ। আলমডাঙ্গায় পণ্যে পাটজাতের মোড়ক ব্যবহার না করায় 3 প্রতিষ্ঠানের জরিমানা। শঙ্করচন্দ্রের পল্লী উন্নয়ন সংস্থার পাশের আয়োজনে ছাগল বিতরণ। চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে বাস চালক ও সমিল মালিককে জরিমানা।
মাদক সেবনকারীদের উচ্ছেদ, মানববন্ধন, 24 ঘন্টার আলটিমেটাম। এই ছিল পশ্চিমাঞ্চলের খবর। আমার কাছে আছে দৈনিক মাথা ভাঙা লিড নিউজ করেছে 95,000 করোনা রোগীর অবস্থান সরকারের অজানা। খুব গুরুত্বপূর্ণ, এটা একটি জাতীয় পত্রিকার নিউজ। বিপুল সংখ্যক করোনা রোগী অহরহ স্থান পরিবর্তন করছে। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা অনেকাংশেই কম। আলমডাঙ্গা ঘোষবিলাই মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কৃষকের বাড়ি ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি। আমরা এই নিউজটা নিয়ে কথা বলবো। শৈলকুপায় চেয়ারম্যানকে মারধরের ঘটনায় এসআই সাখাওয়াত প্রত্যাহার, প্রায় অন্যান্য পত্রিকাতেও এই নিউজটি আছে। তারপরে আছে দেশে সংক্রমণ কমলেও ঠেকানো যাচ্ছে না মৃত্যু, করোনা নিয়ে আরেকটি নিউজ। চুয়াডাঙ্গা সহ সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ। এটা একটি ডিসিদের কাছে মন্ত্রী পরিষদ বিভাগের চিঠি, মাঠ প্রশাসনের কড়া বার্তা। আমরা এই নিউজটা নিয়ে কথা বলবো। আর একটা গুরুত্বপূর্ণ নিউজ, চাল পেঁয়াজের বাড়তি দাম, নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার। করোনাকালে মানুষের আয় কমলেও নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। আর একটা নিউজ আছে, মেহেরপুর গাংনীর আলোচিত বদিউজ্জামান বদি গুম মামলা, পৌর মেয়র আশরাফুল সহ 12 জন বেকসুর খালাস। এই ছিল মূলত আমার কাছে আজকের কয়েকটি পত্রিকা। আমি প্রথমেই মেহেরপুর প্রতিদিনের শিরোনাম প্রধান সংবাদ যেটা করেছে, শিশু শ্রম। মেহেরপুরে বেড়েই চলেছে শিশু শ্রম। এখানে আমাদের FM রূপক ও সুজন স্যার অনুসন্ধানী একটা রিপোর্ট। সরকারি পুনর্বাসন জরুরির কথা বলছে, প্রয়োজন নানা পৃষ্ঠপোষকতাও। শিশু শ্রম, বাস্তবতা হচ্ছে শিশু শ্রমটা আসলে আমরা দেখছি যে মেহেরপুর না সারা দেশেই আসলে শিশু শ্রমটা আমরা দেখি। এটা হচ্ছে মানে দারিদ্রতার কারণে বেশি হয়। আর যেহেতু দরিদ্র অনেক অভাব অনটনের সংসারে যখন মানে শিশু প্রথমত তার শিক্ষার ব্যাঘাত ঘটে, পরিবারের যে উপার্জনক্ষম যে ব্যক্তি আছে সে তার অভাবটা দূর করার জন্য সে হয়তো মনে করে সহজ কিছু কাজ তাকে ধরাই দেবে। আর লেখাপড়া করে কী হবে, আসলে সচেতনতার অভাব, সরকারি পৃষ্ঠপোষকতারও অভাব। এই কারণে আসলে আমরা দেখি যে এই বর্তমানে একটা জিনিস দেখেন, আপনাকে বলি, আগে যে ওয়েল্ডিং বা আপনার হেল্পার ট্রাক বাসে সহজেই আসতো শিশুরা, এখন দেখা যাচ্ছে যে আপনার এই অটো ভ্যান বিশেষ করে খুব সহজেই, মানে আপনার দৈহিক শ্রম বেশি দেওয়া লাগে না, প্যাডেল মারা লাগে না, বসে থাকলে। এইটাকে যদি অনেকে ঋণ করে অটো ভ্যান ক্রয় করার পরে তার বাচ্চা ছেলেকে দিচ্ছে যে অটো ভ্যান চালিয়ে। এখন সে বাচ্চা শিশু, সে কিন্তু যে কোনো কাজ যদি অর্থের বিনিময়ে পায় তাহলে কিন্তু সে উৎসাহ পাবে, এবং যদি সেটা পরিবারের অভিভাবক বলে। কিন্তু দেখেন, লেখাপড়ার বিষয় যেটা দরকার আছে সেটা একটা বিষয়, সেই ছেলেটা লেখাপড়া করতে এমনি নিরুৎসাহিত হবে। দ্বিতীয় কথা, যখন পরিবার থেকে বলা হবে তখন সে আরও নিরুৎসাহিত হবে। সেই ক্ষেত্রে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই জরুরি আমি মনে করি। মেহেরপুর জেলাতে আপনার একটা পরিসংখ্যান আছে, পরিসংখ্যানটা এরকম যে প্রায় 7% শিশু শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করছে। বিভিন্ন জায়গায়, এর মধ্যে সবচেয়ে বেশিরভাগ কাজ করছে, এদের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের, যেটা আপনি আলোচনা করছিলেন। ওয়েল্ডিং কারখানায় কাজ করে, ব্রিক ফিল্ডে কাজ করে, বিভিন্ন মালিক সমিতির বিভিন্ন অফিসে সেখানে কাজ করে, হোটেলে কাজ করে, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এছাড়া মুদি দোকান, সেলুন দোকান, মাছের ব্যবসা ইত্যাদি কাজের সাথে। ওয়েল্ডিংয়ে এই কাজটা খুব বেশি, এবং এই কাজটা দেখেন ওয়েল্ডিংয়ে কিন্তু যে শিশুরা কাজ করে এটা কিন্তু ঝুঁকিপূর্ণ। তার শারীরিক যে নিরাপত্তা দরকার তার বাইরে থেকে সে কাজটা করে।
আর ব্রিকফিল্ডের কথা বলছেন, ইটভাটায় যারা কাজ করে এখানে নারী পুরুষের সাথে তারাও কাজ করে। শ্রমিক হিসাবে তাদের পারিশ্রমিকও তো খুব কম। পারিশ্রমিক তো অবশ্যই কম, সেটা তো গেলই, কিন্তু শিশু যে শ্রম দিচ্ছে এইটা প্রশাসনের নাগের ডগায় অনেক সচেতন মহল আছে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে, তারাও জানে। তারপরেও কেন যে এই শিশু শ্রম বেড়েই চলেছে এটা কিন্তু প্রশ্ন রাখে। একটা জরিপে দেখা গেছে মেহেরপুরের প্রায় 5,685 জন আছে এই জেলাতে শিশু শ্রমিক। শিশু শ্রম। হ্যাঁ, একটা বেশ বড় ভলিউমের যে। এবং এখন থেকে যদি এইটাকে যদি ব্যবস্থা না নেয় সংশ্লিষ্ট বা কোনো সচেতন মহল যদি ব্যবস্থা না নেয়, তাহলে এই শিশু শ্রম কিন্তু বেড়েই যাবে। আর একটা বিষয় হচ্ছে আসলে এই যে আয় এবং যে ব্যয়, আয় এবং ব্যয়, নিম্ন শ্রেণীর লোকজন তো আপনার দিন আনে দিন খায়, আগে তাকে তো চিন্তা করতে হবে, পেটের চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি ধর্ম নীতির কথা বলেন তাহলে তারা মানবে না। এই হিসাবে আপনাকে বা সংশ্লিষ্ট মহলকে খুব সুন্দর যত্নশীল হতে হবে, অবশ্যই না, এটা দায়িত্বশীল হতে হবে। আর্থিক বিষয়, তাই না? হ্যাঁ, অবশ্যই আর্থিক বিষয়, অর্থনৈতিক দৈন্যতা বা অর্থনৈতিক প্রয়োজন দৈন্যতা অর্থ অবশ্যই, দিয়ে মেটাতে হবে। অবশ্যই। অর্থের প্রয়োজন অন্য কিছু দিয়ে আমি মেটাতে হবে। দেখছি যে আসলে এখানে অনেক একটা কথা বলি রাখি, এই মেহেরপুরের শ্যামপুরের একজন মহিলা, সে কিন্তু কঠোর, তার ছেলেকে দেবে না কোনো শ্রমিক পেতে, সে নিজে ইটভাটায় কাজ করে তার ছেলেকে লেখাপড়া করেছে মেহেরপুর পৌর কলেজে, আচ্ছা এবং সে মেধাবী ছাত্র। আচ্ছা। আজ থেকে প্রায় 2-3 বছর আগে আমি সেই মহিলাকে জিজ্ঞাসা করেছিলাম, এবং সে ছেলেকে সে সফল করবে। তো আসলে অভাব তো সবারই থাকবে, আর আর আমাদের এলাকা, আমাদের দেশ দরিদ্র দেশ, এখন যদিও উন্নয়নের দিকে যাচ্ছে, তো উন্নয়নের সাথে সাথে যদি পাল্লা দিতে হয় তাহলে অনেকেই চাইবে যে আসলে অর্থনৈতিক বিষয়টা চলে আসে। সেটা আমরা নিম্নবিত্ত থেকে যত উচ্চবিত্তই বলি না কেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থ উপার্জনের একটা প্রতিযোগিতা চলে আসে। সেই জায়গায় সচেতনতার কথা বলবেন, সেটা একেবারেই তাদের মাথায় আসবে না, সেটা সঠিকভাবে আসলে বোঝানো উচিত। সমাজের বিত্তবানদের এই ব্যাপারে সচেতন হওয়া হ্যাঁ, দরকার, সচেতন তাদের একটা তদারকি দরকার, প্রশাসনিকভাবে তদারকি। হ্যাঁ, অবশ্যই। অনেক সময় আমরা দেখি না যে বাল্য বিবাহ মুক্ত জেলা, হ্যাঁ হ্যাঁ, আসলে এটা ঘোষণা দিয়েই শেষ ঘোষণা না, দিয়ে শেষ না। কিন্তু এর একটা তদারকি লাগবে। অবশ্যই ভিক্ষুক মুক্ত তদারকি। জেলা, হ্যাঁ হ্যাঁ, এর তদারকি লাগবে। ভিক্ষুক তো ডেলি আসে, ডেইলি আসলে তদারকি লাগে। শিশু শ্রম মুক্ত জেলা মেহেরপুর, এইটা বলে দিলে আমরা হবে। আশা করি এটা সরকার আসলে পদক্ষেপ নেবে কিনা, নেওয়া উচিত। আমরা এতে একটু কথা বলি। গান্ধীর মেয়র কালকে চাঞ্চল্যকর একটা বদি গুম আলোচিত একটি গুম মামলা আর কি। উনি কালকে মেহেরপুরে কিছু অনলাইন পোর্টালে লাইভে কথা বলছিলেন, সেই আমরা শুনলাম যে কথা বলতে গিয়ে উনি খুব আবেগপ্রবণ হয়ে গেলেন, কান্নাকাটি আগে করলেন। আপ্লুত হয়েছিল। ঠিক আছে, তো এই উনি সহ 11 জন খালাস পেয়েছেন, এ ব্যাপারে যদি। হ্যাঁ, আসলে দেখেন, বিজ্ঞ বিচারকের বিষয়ে তো মন্তব্য করা ঠিক না, এবং তিনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন, ওনাকে আসলে ধন্যবাদ বিচারককে। আর বিশেষ করে আসলে এটা প্রতিক্রিয়া নেওয়ার দরকার। 12 সালের দিকে এই মেয়র দেখেন একটা কথা বলছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে হয়রানিমূলকভাবে, রাজনৈতিক কারণে। আমি তার এই বক্তব্যকে এখন সমর্থন দেব, এই জন্য সমর্থন দেব। আসলে সমর্থন এই কারণে দেওয়া যায় যে যখন বদি গুম হলো 12 সালের দিকে, তখন তৎকালীন মেয়র আহমদ আলী এবং তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী উপজেলা চেয়ারম্যান, এবং ওইখানে স্থানীয় যত জনমত আছে সব একসাথে তারা ঐক্যবদ্ধভাবে মেয়র আশরাফুলের বিরুদ্ধে মিছিল, মিটিং, তার বাড়িতে হামলা, এই বদিকে কেন্দ্র করে। তো বদিকে কেন্দ্র করে যখন হামলা, মামলা, মিছিল যেটাই বলেন হলো মেয়রের বিরুদ্ধে, বদি গুমের বিষয়ে, তো এই প্রতিক্রিয়ার যে মেয়র করছে সেইটার বিষয়ে আরেকজন যে বাদী আর কি, বদির বোন, সে প্রতিক্রিয়া ব্যক্ত করছে একা।
গতকালকে একটা বিষয় দেখছেন, সে স্যার আমি মানি নাই, বিচার সঠিক হয়নি, কিন্তু 12 সালে যখন কিছু নেতা যারা এখন আছে, যে তৎকালীন মেয়র আহমেদ আলী, তাদের তো কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না, তারা তো সাথে ছিল না, এটা একটা প্রশ্ন জাগে। তাহলে সেই ক্ষেত্রে বলা যায় না যে মেয়র আসলে মেয়র আশরাফুল ইসলাম সঠিক ছিল? সে যে কথাটা বলছে যে আমাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা মিথ্যা মামলায়, মোদি গুম মিথ্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে হেয় প্রতিপন্ন করার জন্য, হয়রানি দেওয়ার জন্য। ওই সে তো সময়ের প্রতিক্রিয়া, নেতারা হ্যাঁ, ওই সময়ের নেতারা এখন কোথায়? কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না, না, কোনো ওনারা প্রতিক্রিয়া, কোনো statement ফেসবুক করলেন বা না। সামাজিক মাধ্যমে কোনো ই করলেন না। তাহলে মেয়র যেটা বলছেন সেটাই তো ঠিক, যে তাকে স্বাভাবিকভাবে উদ্দেশ্য সে অনেকে মানে আসলে এই কথাটা এই জন্যে আসছে এখানে। আপনি দেখেন এই মামলা বা অনেক অনেক লোকের ভিতরে একটা ছিল যে হয়তো মামলাটাই মেয়রের কিছু হবে কিনা। তার কারণ সেই সময় যখন মিছিল হয়, শুধু রাজনৈতিক নেতাকর্মীরাও এখানে অংশগ্রহণ নেয়নি, সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে। বদি একটা গুম হবে, একটা মানুষ, জলজান্ত মানুষ গুম হবে, সেই হিসাবে রাজনৈতিকভাবে না, তখন সাধারণ মানুষ সকলে এসেছিল মিছিল মিটিং। বদিকে তো পরবর্তী পর্যায়ে পাওয়া না না, এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তো সেইখানে যে নেতৃত্ব দিয়েছিল সেখানে মেয়র আহমদ এবং এম এ খালেক, আওয়ামী লীগ নেতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো তাদের কোনো ফেসবুকে বা এটার বিষয়ে প্রতিক্রিয়া আসেনি কেন, এটা প্রশ্ন থেকে যায়। মুজিবনগর সরস্বতী খালে মাছের পোনা অবমুক্ত, আপনি জানেন মেহেরপুর সহ, হ্যাঁ, আমাদের ভৈরব সহ বেশ ভৈরব কিছু ভৈরব তো আসলে খনন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে ওই আমাদের সরস্বতী খালটাও হচ্ছে, ওখানে কালকে মাছের পোনা অবমুক্ত করেছেন। তো এখন তো মেহেরপুরের এই জলাশয়ের তো আসলে ব্যাপ্তি ঘটেছে, সেক্ষেত্রে আসলে হ্যাঁ, জলাশয় ব্যাপ্তি হচ্ছে। মাছের এটা অপ্রতুলতা কি কেটেছে সেভাবে মাছ কি না না, সরবরাহ হচ্ছে? এটা আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে মাছের অপ্রতুল্যতা কিন্তু কমে নাই, বরং মাছের যা দাম, আপনি যদি সকালে আড়তের দিকে, যেগুলো পাইকারি, বিশেষ করে পাইকারি, সেখানে যে দাম, এবং মাছের কিন্তু আমদানি অনেক, আপনি দেখবেন মাছের কিন্তু আমদানি অনেক আমদানি, অথচ দাম কম। এটাকে আপনারা আসলে কি মনে করবেন? অনেকে, আমি স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, প্রত্যেকটা জায়গায় ছোটোখাটো সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটগুলোকে যদি ভাঙা যায়, তো মাছের যে ব্যাপ্তি ঘটছে এটা একেবারে সব শ্রেণী মানুষ বুঝতে পারবে। সরকার তো বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, মাছের পোনা দিয়ে, তারপরে মাছের যারা চাষ করে চাষিদের বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রণোদনা দিচ্ছে। কিন্তু আপনি দেখেন যারা মাছ চাষ করেন, যারা মাছ কেনে, তারা কিন্তু বুঝতে পারছে না সরকারের এই যে প্রণোদনা দেওয়াটা, সরকার যে সুবিধাটা দিচ্ছে, মাছের বিষয়ে যে উদ্যোগ নিচ্ছে, শুধু মাছ না, অন্যান্য কৃষি বিষয়ে যেসব সরকার সহজ করে দিচ্ছে কৃষকদের জন্য, সেই জিনিসটা আমরা জনসাধারণরা বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে ওইখানে যারা ওই ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট, তারা খুব সুন্দরভাবে ঐক্য গড়ে তুলছে যে এই রেটে বেচতে হবে, একটা সিন্ডিকেট আর কি। এই বিষয়টা আমরা আশা করব সংশ্লিষ্ট যে সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন এটা দেখবেন। আর পাশাপাশি পণ্যটা মূলত প্রিজার্ভ করছেন, তাই না? ফ্রিজ আপ তো হচ্ছে, প্রিজার্ভ করেই হ্যাঁ, দেখা যাচ্ছে যে বন্ধ করে 10 রাখছে। কেজি জিওল মাছ সে বাজারে 10 কেজি আনছে না। না না না, জিওল মাছ তো শুধু ফ্রিজ আপ না, আপনি জিওল মাছ এমনি পানিতে রেখে দেবেন, তাই না? আবার বিক্রি করার দরকার নেই, থাকলো। সে দেখা যাচ্ছে 2 কেজি নিয়ে আসছে, 2 কেজি নিয়ে আসলো, চাহিদাটাকে ধরে মানে রাখছে। কৃত্রিম সংকট কৃত্রিম সংকট করে এটা করছে। আসলে এগুলা সংশ্লিষ্ট মহলকে আসলে দেখা উচিত, বাজার মনিটরিং করা উচিত। বাজার মনিটরিং তো হয়। সরকার দেখেন এত কিছু দিচ্ছে, তারপরেও সাধারণ জনগণ কিন্তু এগুলা, এই সুবিধাটা পাচ্ছে না। আমরা মাথা ভাঙার একটা নিউজ, কৃষকের ঘরবাড়ি ভূষীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি, আলমডাঙ্গার ঘোষবিলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়ঙ্কর একটা বিষয়। হ্যাঁ, এখানে যতটুকু জানা গেছে যে এখানে
বিরোধ ছিল মূলত ও আচ্ছা আচ্ছা। এক ধরনের বিদেশি টাকা পয়সা নিয়ে, বাইরে পাঠানো টাঠানো নিয়ে। আপনি একটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, বাইরে যে পাঠানো নিয়ে। আমি এই যে আসার আগেই আপনার এই কথাটাই আমি আসলে বলছিলাম, ভুক্তভোগী যারা বিদেশে যায় তারা খুব স্বপ্ন নেয়, এবং যারা নিয়ে যায়, নিয়ে যাওয়ার আগে টাকা পাওয়ার আগে তারা কিন্তু খুব ভালো রঙিন স্বপ্ন দেখায়। যে স্বপ্নটা আপনাকে দেখায় আসলে বাস্তবে সেই জায়গায় গেলে তার দ্বিগুণ কঠিন বাস্তবতার মুখে পড়তে হয়। আমি যেটা শুনলাম, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে তাকে বলা হয়েছিল 6 লাখ টাকা নেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল তুমি এয়ারপোর্টেই 30 থেকে 40 হাজার টাকা মাসিক বেতনে এয়ারপোর্টে 8 ঘন্টা ডিউটি, তুমি এয়ারপোর্টেই কাজ করবা। এবং তাকে যে ভিসার কপিটা দেওয়া হয়েছে সেই ভিসার সাথে তার পৌঁছানোর মাত্র কোনো মিল নেই, অর্থাৎ ভিসাটা ছিল জাল, যাকে বলে ফেক ভিসা বলা হয়। তো এই যে দালাল চক্র, যে দালাল চক্রটা কাজ করছে, তারা আবার একটা অফিস সাইনবোর্ড সম্বলিত, কোনো সরকারের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু সাইনবোর্ড সম্বলিত একটা অফিস নিয়ে বসার পরে দেখা যাচ্ছে যে ওইখানে গ্রামের কিছু লোককে নিয়ে গেলে এসি ঘর, এরা ধরে নিলে এটাই অফিস। তারা টাকা কিন্তু সব কিছু মানে সহায় সম্পদ বিক্রি করে টাকা দিয়ে দেবে স্বপ্ন দেখার জন্য। দেওয়ার পরে এখন কাজ নেই। আপনার মেহেরপুর প্রতিদিনে এবং স্থানীয় অনেক পত্রিকায় কিছুদিন আগেই এই সংক্রান্ত, সৌদি আরবে 12 জন, কিছু মেহেরপুরের কিছু গাঙ্গির 12 জন মানবেতর জীবনযাপন করছিল। আপনার হয়তো মনে আছে যে এই খবরটা পড়ার পরে গাঙ্গির যে আলকামা সিদ্দিকী সচিব ছিলেন, ছিলেন, তিনি উদ্যোগ নিয়ে সেখানকার রাষ্ট্রদূতকে মেসেজ দিয়েছিলেন যে এটা ব্যবস্থা নেওয়া হোক। যাই হোক, সেই সময় ব্যবস্থা নিয়েও ছিল, সেই যারা নিয়ে গেছিলো তাদেরকে বলছিল হয় তাদের কাজ ঠিক করে দিতে হবে, নাহলে সসম্মানে ফেরত দিতে হবে, এই ধরনের। তো তারা কাজ দিয়েছিল, কিন্তু সেই সময় করোনা শুরু হলো। করোনা শুরু হওয়ার পরে যেটা হয় কি, আসলে তারা কিছুদিন ভালো ছিল, কিন্তু যে এজেন্সি তাদের নিয়ে গেছে তারা আর কোনো দায়িত্ব পালন করেনি। এখন আবার তারা সে মানবতার জীবন যাপন করছে। তারা এসেছিল আমার কাছে। আর এই যে বিশেষ করে যারা দালাল শ্রেণীর লোক, তারা কিন্তু ভয়াবহ শক্তিশালী হয়। কেন জানেন? স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিদের সাথে তারা ওঠা বসা করে। এই রাজনৈতিক ব্যক্তিদের সাথে কেউ হবে সেলফি তুলবে, কেউ হয়তো কোনো মিটিংয়ে গেল, কেউ হয়তো বসে চা খেলো, মানে সেই চা দিল এবং তার সাথে বসলো। এই যে একটা মানে প্রশাসনিক কর্মকর্তাদের সাথেও লিয়াজ আছে। এটাও আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। যখন ভুক্তভোগী যখন বলল যে আসলে আমরা তো, আমাদের তার কিছু নেই, কিভাবে ম্যানেজ করব। তো এই হেজলবাড়ির, আমি নামটা বলেই ফেলি যেহেতু তার একটা চলছে, সালিশ চলছে, নাহিদ নামের যে ছেলেটা, ব্যক্তিটা যে টাকা নিয়েছে, সে টাকা নিয়েছে ফুবাতো, মানে ফুপুর সাথে, ফুপ্পাকে বিদেশে পাঠাবে, এইরকম। আচ্ছা, এরকম একটাই। তো সে টাকা, সে বিভিন্ন কথাই বললো আর কি, তাদের সাথে চুক্তির সাথে যেটা মেলে না সেটা এখন ঘটছে আর কি। সে কাজ দেবে, কাজ পায়নি। এখন সে যেটা বলে যে তাকে আমরা কাজে দিয়েছি, কিন্তু সে যায় না। আসলে যাই হোক, এটা গেল, এটা তার ব্যক্তিগত বিষয়। এখন এই যারা বিদেশে নিয়ে যায়, বৈদেশিক কর্মসংস্থান সংস্থা আছে আর কি, যারা সংশ্লিষ্ট আছে, এদেরকে আসলে বিশেষ করে মনিটরিং করা উচিত, আর সচেতনতা সৃষ্টি করা উচিত এই স্থানীয়দের ভিতরে, বা যারা বিদেশে যাবে তাদের ভিতরে সচেতনতা সৃষ্টি করা উচিত যে আসলে বিদেশে যেতে হলে দেখে শুনে যেতে হবে। আমি কেন বিদেশে যাব এটা ভাবতে হবে, আর কার হাত দিয়ে, কার মাধ্যম দিয়ে যাব এটাও ভাবতে হবে। আপনি বিশ্বাসের উপর টাকা দিয়ে দিলেন, কাকে দিলেন এইটা ভাবতে হবে। এখানেও সেই ঘটনাটা ওরকম, এই ধরনের লেনদেন এবং হ্যাঁ, লেনদেনের বিষয়। এই যে বাড়ি ঘর পোড়ানো হয়েছে, দেখেন, এটা এক ধরনের থেকেই, কিন্তু ওই জিঘাংসা থেকেই, ওই দ্বন্দ্ব থেকেই কিন্তু মূলত এই বাড়িঘর আগুন দেওয়ার ঘটনা। শ্রদ্ধেয় এক ব্যক্তি কথা বলতেন যে ক্ষুধার্ত মানুষ সব কিছু করতে পারে। তো যখন আপনি ভুক্তভোগী, যখন আপনি টাকা দিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়বেন, তখন তো আপনার পিছিয়ে যাওয়ার আর কোনো
কারণ নাই, তখন তো আপনাকে মুভ করতে হবে। রাইট। আমরা আর একটা বিষয় নিয়েও কথা বলবো এখানে। আজকে একটা ঐতিহাসিক দিন, আপনি জানেন, বিশ্ব কাঁপানো 9/11 আন্তর্জাতিক একটা মার্কিন issue। যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধ্বংস করা হয়েছিল, যার মূলত সেখানে হচ্ছে আল কায়দা 2001 সালে। তখন তো এই ওসামা বিন লাদেনের লাদেনকে নিয়ে অনেক আলোচনা, অনেক কিছু। আমাদের বাংলাদেশের জনগণ ওসামা বিন লাদেনকে নিয়ে দেখেন সেই সময় কত লাফালাফি, কত ইয়ে। আসলে এইটার একটা আন্তর্জাতিক যে ব্যাপার, এই তখনকার যে প্রেসিডেন্ট বুশ জুনিয়র আর কি, সে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দিয়েছে যে আসলে সে নিজেই এই কাজটা করছে কিনা। আবার অনেকে বলছে যে না, এই মুসলমানদের উপরে দায় চাপাইছে, মুসলমানরাই করছে। কেন করবে মুসলমানরা? এটার যুক্তি কি? এটা আপনি ভেবে দেখেছেন যে মুসলমানরা টুইন টাওয়ারে কেন মারবে? আর আমেরিকার মতো একটা সিকিউরিটি দেশ, হার্ড সিকিউর, সেখানে টুইন টাওয়ার। এটা আসলে অনেকে প্রশ্ন করছে, আমি দেখেছি আন্তর্জাতিক মিডিয়াতেও প্রশ্ন, পাল্টা প্রশ্ন, বিভিন্ন যুক্তি খণ্ডন। কেউ বলছে যে না, এটা আমেরিকার তৈরি, কেউ বলছে যে না, এটা আসলে মৌলবাদ, মুসলমান জঙ্গি সংগঠনের ব্যাপার স্যাপার, যে মুসলমান ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আসলে এখনো ধোঁয়াশার ভিতরেই আছে বিষয়টা। আসলে ওই বলে না বৈশ্বিক রাজনীতি। এখন আর একটা বিষয় হলো, এইটাকে কেউ কেউ বলছে 9/11কে ইস্যু করে আপনার আফগানিস্তানে যে আমেরিকার যে আগ্রাসন, সেইটাকে কায়েম করা, সেটাও বলছে। এখানে রাশিয়াও অনেক মন্তব্য করেছে, অন্যান্য দেশ, চীন মন্তব্য করেছে, আমেরিকার মিত্র দেশ কানাডা বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলেন, তারাও তাদের মতো মন্তব্য করছে। আসলে এটা এখনো ধোঁয়াশার ভিতরে রয়ে গেছে। কি কারণে? ধোঁয়াশা তো থাকবেই। এটা হচ্ছে এক ধরনের, তো বলা যায় যে সেই বৈশ্বিক রাজনীতি না, হ্যাঁ, বিশ্ব রাজনীতির যে ইরাক আসলো, এই 9/11 ইস্যুকে কেন্দ্র করে ইরাকের যে চলমান যে সমস্যাটা চলছিল, সেটাকে আরো করে দিল, উস্কে দিল 9/11 আসার পর। এখানে তো আরো ইরান আছে, ইরাকে অনেক কিছুই আছে। আসলে ধর্মীয় বিষয়ও আসে। সিআইএ এক সময়, সিআইএ যেটা, সিআইএ সবচেয়ে বেশি লোকবল ছিল ইসরায়েলের। ইসরায়েল খুব ইন্টেলেকচুয়াল নেশন। তো সেক্ষেত্রে আজকের যে বিশ্ব পরিস্থিতি, সেই ওই সময়ে সিআইএ টোটালি লোকবল ছাঁটাই হয়ে গিয়েছে। দেখেন, তো অনেকে মনে করে আর কি, নানান, আপনি যতগুলো ইকুয়েশনের কথা বললেন, সেক্ষেত্রে অনেকে আবার এটাও মনে করে যে ইসরায়েলের ঘটানো এটা ঘটনা কিনা, যে নতুন করে সিআই কে ডেভেলপ করা, মানে সিআই এর অ্যাক্টিভিটিস কে ছোট করে ফেলা হয়েছিল। তো এটা করে আবার সিআই এর অ্যাক্টিভিটিস কে মানে ফের বড় কলেবরে নিয়ে আসা, এই ভাবনা থেকেও ইসরায়েল ঘটনা ঘটাতে পারে। তো এরকম নানান, ইসরায়েল আসলে এগুলা পেলে তো, মানে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যে ইস্যু নিয়ে যে মুসলমান ধর্মীয় বিষয় চলে আসে, একটা জাতিগত বিষয় চলে আসে, সেটাকে মুসলিম নিধনের একটা মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করার জন্য কোনো কিছু ঘটাতে পারে, এরকম মন্তব্য এসেছে। হ্যাঁ, এখানে যার যার জায়গায় দাঁড়িয়ে হয়তো নানান মন্তব্য। তবে আমরা আশা করব যে আসলে রাজনৈতিক ইস্যু চরিতার্থ করার জন্য যে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা তো সাধারণ মানুষ এই পাঠার বলি হচ্ছে। না, সে তো বটে। এই যে এই ঘটনাটায় 3000 মানুষ মারা গেছে, কত মানুষ মারা গেছে ওইখানে, মানে একটা ট্রাজেডি তৈরি হয়েছে যে আসলে 3000 মানুষ এইভাবে একটা প্রাণের, মানে 3000 প্রাণ, তো প্রাণ আমার পরিবারের কাছে আমার প্রাণ কত মূল্য। এখানে 3000 প্রাণ, কত আত্মীয় স্বজন, কত নিকটজন লোক, কত বুক খালি হয়েছে, এইগুলা কিন্তু তাদের ভাবনায় আসেনি। সেটাই আমরা ওই সময়ের এই 9/11 ঘটনায় যে মানুষগুলার জীবন চলে গেছে, আমরা তাদের শান্তি কামনা করছি, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা আর একটা নিউজ পড়ব। এই শঙ্করচন্দ্রের পল্লী উন্নয়ন সংস্থার পাশে আয়োজনে ছাগল বিতরণ, এটা
গাংনীর তেঁতুলবাড়ি, এই যে আমি এই নিউজটা হ্যাঁ, বলছিলাম, গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়নে ব্রিটিশ বেনিয়াদের কায়দায় হোল্ডিং ট্যাক্স আদায়, অভিযোগ আসলে পুলিশি ভয়ভীতি ও মাল ক্রোকের হুমকি। তাহলে মানে যেখানে একটা রাজনৈতিক নেতা বা একটা জনপ্রতিনিধি জনবান্ধব হওয়ার কথা, যদি বিষয়টা এমন হয় যে উনি আসলে সেই, অবশ্য যিনি নিউজ করেছেন তিনি আসলে পরিস্থিতি বিবেচনাতেই এই শিরোনামটাও করেছেন ওইভাবে, যে ব্রিটিশ বেনিয়াদের কায়দায় হোল্ডিং ট্যাক্স আদায় করছে এবং সে মাল ক্রোকের হুমকি দিচ্ছে, পুলিশি ভয়ভীতি দেখাচ্ছে। আসলে এগুলো মাল হয়তো ক্রোকের- আইনি ব্যাপার অবশ্যই থাকতেও পারে, আমি যদি ট্যাক্স না দিই আমার মাল ক্রোকের হুমকি থাকতে পারে। সে পর্যায়টা দেখতে হবে, সেই পর্যায়টা পর্যায়ে কি বিবেচনা আসলে করতে একটা হবে। ইউনিয়ন লেভেলে আমার তো মনে করোনা হয়- কাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না, সবকিছু এখানে মিলিয়ে সবকিছু তো আপনার বিবেচনার ভিতরে থাকতে হবে। Right. করোনাকালে দেখেন এনজিওর ঋণ আদায় বন্ধ ওটা আছে। বন্ধ সঠিক না, মানে আপনি দিতে পারলে দেন, না কিন্তু হলে আপনার উপরে জোর করা, ফোর্স করা যাবে না। Right. আর এখানে সরকারি যে ট্যাক্স, আপনি সেবা দেবেন, ট্যাক্স নেবেন। এখানে করোনাকালে আপনি জোর করে তো ট্যাক্স নিতে পারেন না। আসলে ট্যাক্সটা কত বেশি, কি কারণে, কিসের ওপরে ট্যাক্স, সেটা বুঝতে হবে। তারপরেও এটা করোনাকালে এটাকে বিবেচনা রাখতে হবে। সে চেয়ারম্যান সম্ভবত জাহাঙ্গীর আলম, হ্যাঁ। জাহাঙ্গীর আলম বিএনপি নেতা, যাই হোক, রাজনৈতিক পরিচয় না আসে, সে একজন চেয়ারম্যান ইউনিয়নের, অবশ্যই। এটাই বড় কথা। সে একজন সেবক ইউনিয়নবাসীর। তবে এই যে মাল ক্রোক, হয়রানি এই বা মাল ক্রোকের হুমকি, এটা জনগণকে যেটা দিয়েছে হুমকি, এটা সমীচীন হয়নি আমার মতে। যেহেতু তিনি সেবক, একটা জনগণ সমস্যায় পড়তে পারে। আপনাকে তো নির্বাচিত এই জন্যই করা হয়েছে যে আমার সমস্যা হলে আপনি এগিয়ে আসবেন। আপনার নির্বাচনের ইস্যুতেও সেটাই ছিল যে জনগণের বন্ধু, আপনাদের সেবায় নিয়োজিত অমক আর কি। তো সেই সেবার ব্রত নিয়ে যদি আসা যায় তাহলে আসলে এটা দুঃখজনক। এই খবরটা যদি আসলে হুমকি টুমকি দিয়ে থাকে, এটা দুঃখজনক। আমরা অবশ্যই আশরাফুল আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং সেখানে যেন জনগণের বিঘ্ন ঘটে এমন কোনো কাজ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম উনি যেন তেঁতুলবাড়ি না করতে ইউনিয়ন পারেন, চেয়ারম্যান। সেক্ষেত্রে আমরা গণমাধ্যমের পক্ষ থেকে আমরা বিষয়টাকে দেখার চেষ্টা করব। চুয়াডাঙ্গা সহ সারা দেশে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ, সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ, এবং এটা দিয়েছেন মূলত মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি সমস্ত মাঠ প্রশাসনকে, বিশেষ করে ডিসি। আচ্ছা, আপনি একটা কথা বলেন, বালু উত্তোলনের নির্দেশ, এটা বালু উত্তোলনের নির্দেশ ঠিক আছে, কিন্তু না, উত্তোলন বন্ধের নির্দেশ। বন্ধের নির্দেশ। আচ্ছা, এবার আপনি দেখেন, পুকুর কাটছি আমি পুকুর কাটছি, সেই জায়গায় সে যে বালু তুলছে না, আপনি কি করে বুঝবেন? সেইটার যে স্তর আছে, মাটির যে স্তর আছে, ভূমির আইন আছে, স্তর আছে, যে এই স্তর পর্যন্ত আপনি পুকুর কাটতে পারবেন না। এবং এই পরিবেশে এই হয়, এটা জনগণকে জানতে হবে। অ্যাওয়ারনেসের এই সচেতনতা, হ্যাঁ, সচেতনতা তো করা হচ্ছে না। জনগণ আমাকে বালু তুলতে নিষেধ করলো, আমি জানলাম যে আপনাকে বালু তোলা নিষেধ আছে বা এই জায়গায় বালু তোলা নিষেধ আছে, তাই আমি আপনার সাথে ঝগড়া করলাম। আসলে এটা আপনি ঠিকই বলেছেন, এর জন্য একটা মানে সত্যিকার অর্থে একটা জনসচেতনতা প্রচার দরকার। আসলে এর কারণটা কি? কারণ আমরা যারা সংবাদ মাধ্যমের মানুষ, আমরা হয়তো এই যে নিউজ করতে গিয়ে আমরা সেগুলা হয়তো এর আইন কি, এর ক্ষয়ক্ষতি কি হচ্ছে, এর প্রতিক্রিয়া কি, পরিবেশের উপরে ভারসাম্যহীন পরিবেশ হচ্ছে কেন, তো সেক্ষেত্রে আমরা হয়তো সেখানে দেখছি যে নদী ভাঙন বাড়ছে। অবশ্যই নদী ভাঙনের সাথে সাথে যে সমস্ত অবকাঠামো আপনি একটা জিনিস দেখেন, এই মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কে যে জোরপুকুরিয়া চোখতলা, এটা কেন জানেন? এই যে দুই দিকে যে ঢালু এবং ওইখানে পানি জমে, পানি জমার পরে ওইখানে যখন শুকনো অবস্থা হয় তখন ইঁদুর থাকে খেতে, ইঁদুর সাপ যেগুলো থাকে, একদম মানে বিজ্ঞ মানুষের সাথে শোনার কথা, ওই ইঁদুর গর্ত করে মাটির যে লেভেলে আপনার রাস্তাটা আছে, খোয়া পাথর বালি আছে, তার নিচে করবে, এবং উপরে যে যানবাহন যায় সেটা হচ্ছে ভারী, জার্কিং হয়। এবার যে ওই ইঁদুর গর্ত করলো, ইঁদুরের গর্ত থেকে একসময় পানি ঢুকলো, পানি ঢুকে যে একটা পানির প্রবাহ, যে ধাক্কাটা লাগে এবং যে উপরে
এই জিনিসগুলা, এবং এই যে আপনার অবৈধ বালু উত্তোলন, এটাও আপনার ভূমির চরম ক্ষতি করে। একটা মাটির একটা স্তর, হ্যাঁ, ভূমি ধস ভূমি তৈরি হয়, ধসটা তৈরি হবে। অবশ্যই তৈরি হচ্ছে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। সিদ্দিকী শাহীন, শেষ প্রসঙ্গটা নিয়ে কথা বলে আমরা আলোচনা শেষ করব। চাল পেঁয়াজের বাড়তি দাম, নিয়ন্ত্রণহীন নিত্যপণ্য বাজার। একটা গতকালকে আমি বাজারে গিয়ে আমি কাঁচামরিচের ছবি তুললাম, কাঁচামরিচের দাম জিজ্ঞাসা করলাম। পাইকার আড়তগুলোতে বিক্রি হচ্ছে 135-36 টাকা, আর খোলা বাজারে সেটার 190, মানে 200 টাকার 10 টাকা কম আর কি। দূরত্ব কিন্তু বেশি, দূরত্ব খুব বেশি হলে 10 গজ। হ্যাঁ, আপনি সঠিক বলছেন। আমি কিন্তু এটা জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এই যে দূরত্বটা, আমি গাংনীর কথা বলি, মানে বেশি দূরত্ব না, এই যে এতটুকু দূরত্বে যে এই যে দামটার তফাৎ কেমন। তো আমি নাম না বলি সে ব্যবসায়ী বলছে যে দেখেন, এখানে আমাদের হাটের যে খাজনা নিয়ন্ত্রণহীন। পৌর মেয়র যে ঘরটা ব্যবসা প্রতিষ্ঠান করছে, পৌর মেয়র আশরাফুল ইসলাম, সেটা মানে তাদের কাছে জোর করে নেওয়া মতোই হয়। সেটা হচ্ছে তারা বলছে যে প্রত্যেকদিন 30 টাকা করে, এককালীন টাকা তো দিয়েছেই, ওটা সরকারি বা পৌর মিউনিসিপ্যালিটি, আবার ডেলি 30 টাকা করে তাদের নাকি দেওয়া লাগে। আচ্ছা, দ্বিতীয় কথা যে খাজনাটা নেওয়া হয়, সে খাজনার রসিদ দেওয়া হয় না, ওই পণ্য বুঝে ইচ্ছা স্বাধীন খাজনা নেওয়া হয়, এরকম অভিযোগও আছে। তো একজন ব্যবসায়ী তো সবসময় লাভের চিন্তাই করবে, আর যখন এই খরচগুলো বৃদ্ধি পাবে, সেই খরচগুলো তো সাধারণ ক্রেতার উপরেই যায়, সেটাও দেখার বিষয় আছে। তবে দামের যে তারতম্যটা, এই তারতম্যটা আসলে অনেক বেশি হয়ে যায়। আপনি কেজি প্রতি যদি 20 টাকা বেশি নেন, তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে না? 30 টাকা বেশি, আপনি দেখেন, চিন্তা করেন। ওইখানে পাইকারি যে দামে বিক্রি করছে, আমার প্রশ্নটা আরেকটা, যে আসলে আমার যে উৎপাদক, আমার কৃষক, সেই কৃষক সেই খুব সুন্দর একটা কথা বলছেন। কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। কিন্তু আপনি দেখবেন এখন হয়তো অনেকে বলছে যে ঝালের জমি, ঝাল নষ্ট হয়ে গেছে, ঝালে এই কারণে দিতেছে, কথাটা ঠিক আছে। কিন্তু যখন ঝাল নষ্ট হয় নাই, তখন কৃষক তার সঠিক দাম পায়নি। এখন সংকট বলেই পাচ্ছে কিছুটা। আমার কৃষক কিন্তু কোনো সময় সঠিক দাম পায় না। অনেক ধন্যবাদ সিদ্দিকী শাহীন, আপনাকেও অনেক ধন্যবাদ বড় ভাই, একদম, এবং মেহেরপুর প্রতিদিনকেও অনেক ধন্যবাদ এখানে এসে কথা বলতে দেওয়ার জন্য, বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শককেও অনেক ধন্যবাদ, এবং ক্যামেরার পিছনে যে আছে ছোট ভাই, তাকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের সাংবাদিক সিদ্দিকী শাহীনের সাথে। সংবাদপত্রের বিভিন্ন সংবাদ নিয়ে সংবাদ বিশ্লেষণ করছিলাম। আমরা প্রতিদিন 11টার সময় আসলে এই অনুষ্ঠানটা করে থাকি। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে গেলে লগ ইন করলে আমাদের এই অনুষ্ঠানটা দেখা যাবে। সকলের শুভ কামনা করে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার নির্ধারিত সময় দেখা হবে। ধন্যবাদ।